এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, কারণ আমরা একটা ভয়াবহ অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি এই রাজ্য এবং দেশে। আমাদের দেশে একটা সরকার চলছে 2014 সাল থেকে নরেন্দ্র দাস দামোদর মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। আপনারা কি বুঝছেন এই সময়কালের মধ্যে এই সরকার গোটা দেশটাকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ এই সরকারের যিনি নেতা নরেন্দ্র মোদী, আমার এটা কোথাও বলতে অসুবিধে হয় না, গত কয়েক বছর ধরে বলে বেড়াচ্ছি, এদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম কি আপনারা বলতে পারবেন? হ্যাঁ, এদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম কি? এই তো সবাই জানেন দেখছি, তাহলে আর আমি কেন বলবো? এদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম নরেন্দ্র দাস দামোদর মোদী। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। আমার বক্তব্য রেকর্ডিং হচ্ছে, কেউ কেউ রেকর্ড করছে, দেখতে পাচ্ছেন। আমি বিভিন্ন জায়গায় বড় বড় জনসভায় গোটা রাজ্য, গোটা দেশ, রাজস্থানে গিয়ে, হরিয়ানাতে গিয়ে, দিল্লিতে গিয়ে, পাঞ্জাবে গিয়ে, তামিলনাড়ুতে গিয়ে, কর্ণাটকে গিয়ে, বিহারে গিয়ে, উড়িষ্যাতে গিয়ে এই একই কথা সব জায়গায় বলছি। আজ অব্দি আমার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। কেন মামলা হয়নি? এত চারিদিকে বিজেপি থই থই করছে, বিজেপির নেতারা আমার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলছি, আমার বিরুদ্ধে কেন মামলা হয়নি? আমি চাইছি মামলা হোক, কিন্তু মামলা করতে সাহস পাচ্ছে না কেন? নরেন্দ্র মোদী যে মিথ্যাবাদী এটা আপনারা সবাই জেনে গেছেন। কি করে জেনে গেছেন? নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে কি বলেছিলেন? বিহারে জনসভা করার জন্য গেছেন, ঝাঁকে ঝাঁকে কৃষকরা দাঁড়িয়ে আছেন। नरेंद्र मोदी जिज्ञेस करलें, भाइयों बहनों आपका मांग क्या है? किसान दीजिए। ये तो भाई मेरा दिल का बात है। मैं सत्ता में आने का 6 महीने के अंदर तमाम हिंदुस्तान के लिए, जनता के लिए, मजदूरों के लिए, किसानों के लिए मैं महंगाई कम कर दूंगा। আমি জিনিসপত্রের দাম 6 মাসের মধ্যে কমিয়ে দেব। এবারে আপনারা বলুন, আমার বিরুদ্ধে মামলা হলো, আদালতে আমাকে ডাকা হলো, আদালতে আমি কোনো উকিল নেব না, আমি আদালতে এটা অধিকার আছে, আমি বলবো আমার বক্তব্য আমি রাখবো। কেন মিথ্যাবাদী বলেছি? নরেন্দ্র মোদীর এই বক্তৃতার গোটা ক্যাসেটটা আমার এই মোবাইলে রাখা আছে। আমি ম্যাজিস্ট্রেটকে বলবো আমাকে একটা মাইক ব্যবস্থা করে দিন, যাতে সবাই শুনতে পায়। নরেন্দ্র মোদী সেদিন বলেছিল ক্ষমতায় এলে জিনিসপত্রের দাম কমিয়ে দেব। আজকে উনি প্রধানমন্ত্রী হওয়ার এতগুলো বছর পরে বলুন, নরেন্দ্র মোদী যেদিন ক্ষমতায় আসে ডিজেলের দাম ছিল 36 টাকা, এখন 100 টাকা ছাড়িয়ে গেছে। নরেন্দ্র মোদী যেদিন ক্ষমতায় আসে পেট্রোলের দাম ছিল 41 টাকা, যেদিন শপথ নেয় এখন পেট্রোল 105 টাকা ছাড়িয়ে গেছে। নরেন্দ্র মোদী যেদিন ক্ষমতায় আসে ডিজেলের দাম কি ছিল, কেরোসিনের দাম কি ছিল? কেউ কোনোদিন ভাবতে পারেন কেরোসিন সেঞ্চুরি করবে? কেরোসিনের মতো একটা তেল এখন বেশিরভাগ বাড়িতে আর লাগে না ইলেকট্রিক এসে যাওয়ার জন্য, সেও 100 টাকা হাঁকিয়ে দিল। ডিজেল 100 পেরিয়ে গেল, পেট্রোল 105 পেরিয়ে গেল। নরেন্দ্র মোদী মিথ্যা বলেনি। সেদিন আপনার রান্নাঘরের জিনিসগুলোর দাম কত ছিল? সরষের দাম কত ছিল? সরষের তেলের দাম কত ছিল? পোস্তুর দাম কত ছিল? হলুদের দাম কত ছিল? জিরের দাম কত ছিল? 2014-তে কত ছিল? আজকে কত হয়েছে দেখুন। নরেন্দ্র মোদী জিনিসপত্রের দাম কমাবেন বলেছিলেন, কমাতে পারেননি। 1 নম্বর মিথ্যাবাদী হিসেবে এটা প্রমাণ করলাম। 2 নম্বর কি? নরেন্দ্র মোদী গেলেন বেনারসে বক্তৃতা করতে। বেনারস বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যুবরা এসে গেছে। ছাত্র যুবদের দেখে নরেন্দ্র মোদীর মন কলকল করলো। ছাত্র যুবদের দিকে এগিয়ে গিয়ে কি বললেন? मेरा भाइयों बहनों नौजवान विद्यार्थी भाइयों, नौजवान भाइयों आपका मांग क्या है? যুবরা চিৎকার করে বলল, রোজগার চাই, রোজগার চাই, রোজগার चाहिए। नरेंद्र मोदी तखन बोलेन, ये तो मेरा मन का बात है। सत्ता में आने का 1 साल का अंदर हर साल में 1 करोड़ नौजवान बेरोजगार को हम रोजगार दिलाएंगे।
বছরে 1 crore নেই 2 কোটির কাজ দেবে বলেছিলেন, হয়েছে? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আজকে 11 বছর পরে, 14 থেকে 24, 25, 11 বছর পরে আমার দেশে 14 কোটির কাজ চলে গেছে। কোনো নিয়োগ হয়নি, ব্যাংকে নিয়োগ হয়নি, পোস্ট অফিসে নিয়োগ হয়নি, রেলে নিয়োগ হয়নি। আমরা যখন স্কুলে মাধ্যমিক পাশ করি, কলেজে যখন পড়ি, তখন নিয়মিত দেখতেন রেলের প্ল্যাটফর্মগুলোতে ফর্ম বিক্রি হতো, রেলের সার্ভিস কমিশন। এখন গ্যাংম্যান হয়নি, 1,44,000 ড্রাইভারের পোস্ট বাকি আছে, গেজেটেড পোস্ট বাকি আছে 2 লক্ষাধিক। গ্যাংম্যানের রিক্রুটমেন্ট হয়নি কেন? রেল অ্যাক্সিডেন্ট হবে না, রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে রেল দপ্তরে নিয়োগ হয়নি। ব্যাংকগুলো বলে বিক্রি করে দেওয়া হচ্ছে, সারা ভারতবর্ষে ব্যাংক বিমাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। তাহলে নরেন্দ্র মোদী কি বলেছিলেন? বলেছিলেন আমি প্রধানমন্ত্রী হলে বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, এ কথাটা বলেছিলেন। আমার সময় থাকলে নরেন্দ্র মোদীর কণ্ঠে তার বক্তব্যটাই আপনাদেরকে শোনাতাম। এর পরের দিন যদি আমার বন্ধুরা এই হুমগড় বাজারে একটা সভার আয়োজন করে আর এই মোবাইলের নরেন্দ্র মোদীর বক্তৃতাগুলো শোনানোর সুযোগ পাই, তাহলে আপনাদেরকে সুঝিয়ে দেবো আমি নরেন্দ্র মোদীর কণ্ঠে বক্তৃতা তো করতে পারি না, কিন্তু যা বলেছেন এই প্রমাণটা নিয়ে বলছি। বলেছিলেন, কি বলেছিল তো? যুবরা বলো, ছাত্ররা বলো, বছরে 2 কোটি চাকরি দেবো বলেছিল। আপনাদের মোবাইলেও আছে, তাহলে 2 কোটিকে চাকরি দেওয়া হয়নি। আরেকটা কথা আপনারা সবাই জানেন, এটা তামিলনাড়ুতে বলেছিলেন। তামিলনাড়ুতে সমুদ্রের পাড়ে বিশাল জনসভা, বিজেপির পতাকা পথ করে উঠছে। নরেন্দ্র মোদী সেখানে দাঁড়িয়ে বললেন কি, ভাইও বহিনো, মৎস্যজীবী মহিলারা এসছে, আপকা ব্যাংক মে খাতা হ্যায়। সবাই তো বুঝতে পারেনি কি ব্যাপার, ব্যাংকের খাতা, তামিলনাড়ুর লোক, ব্যাংক অ্যাকাউন্ট হ্যায়। মহিলারা চিৎকার করে বলছে, মৎস্যজীবীরা বলছে নেই নেই না, আরে মা आप जाइए जल्दी, कल सुबह बैंक में खिड़की में हाथ घुसाओ। বলছে ব্যাংকের জানালায় হাত ঢোকান, দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলুন, পাসবুক। क्या होगा जब मैं प्राइम मिनिस्टर बन जाऊंगा ना, आप एक दिन रात में सो रहा है, नींद में है, सपना में नहीं, नींद टूटने के बाद माने घूम भेंगे जावर पड़े, मैं सच मुझ बताता है माँ, आप खाता में बैंक में जाके देखो, आपका खाते में 15 लाख रुपया घुस गया। আপনার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা এসে গেছে। আমাদের লাল ঝান্ডার মিছিলে যারা হাঁটলো তাদের কারো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি, ঢুকেছে আপনাদের 15 লাখ টাকা? যারা আমার সঙ্গে মিছিলে হাঁটলেন, শ্যামদাস সঙ্গে মিছিলে হাঁটলেন, সত্যি করে বলুন আপনাদের কারো ব্যাংক অ্যাকাউন্টে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে 15 লাখ টাকা ঢুকেছে? এই বাজারে যারা দাঁড়িয়ে আমার কথা শুনছেন, আপনাদের কারো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? একটু দয়া করে আসবেন, আমি নরেন্দ্র মোদীর নামে জয়গান দিব। আচ্ছা ছেড়ে দিন, আপনারা বিজেপি করেন না, আপনারা সিপিএম করেন না, লাল ঝান্ডার মিছিলে হাঁটেন না, আপনারা তৃণমূল করেন না, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, ঠিক আছে। কিন্তু যে বন্ধুরা ওই যে দূরে একটা ইলেকট্রিক খুঁটি দেখতে পাচ্ছি, এত বড় খুঁটির ওপরে জীবনের বাজি রেখে উঠে পদ্মফুলের ঝান্ডাটা বেঁধেছেন, ওই ইলেকট্রিক খুঁটিটা ঝান্ডা বাঁধতে গেছেন। আপনার মায়ের কথা ভেবেছেন? আপনার বাবার কথা ভেবেছেন? আপনার ছেলে মেয়ের কথা ভেবেছেন? আপনার বউয়ের কথা ভেবেছেন? জীবনের বাজি নিয়ে ওই ইলেকট্রিক খুঁটিতে পদ্মফুলের ঝান্ডা বাঁধতে গেছেন কেন? আপনার মৃত্যু হলে কে দেখবে আপনাকে? এই তো নরেন্দ্র মোদী বলেছিল আপনার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ, আপনি বিজেপি করছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি 15 লাখ টাকা এসে থাকে, আপনি ইলেকট্রিক খুঁটি কেন এই মোবাইল টাওয়ারের উঠে পদ্মফুলের ঝান্ডা বাঁধুন। কিন্তু একটা মিথ্যাবাদী প্রতারক চিটিংবাজ, মিথ্যাবাদী প্রতারক চিটিংবাজ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সেই দলটার হয়ে আপনি ইলেকট্রিক খুঁটিতে ঝান্ডা বাঁধতে গেছেন। নরেন্দ্র মোদী মিথ্যাবাদী, আদালতে আমি প্রমাণ করে দেবো। আজকে 5 বছর আমি গোটা ভারতবর্ষে ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছি এদেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী লোকটার নাম নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। তাই কেউ মামলা করার সাহস দেখায়নি, কারণ আদালতে গেলে আরো মুখোশটা খুলে দিতে পারবো। বলেছিলেন গোটা দেশ সর্বনাশের দিকে চলে যাচ্ছে। আপনি ভাবতে পারেন আমাদের দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ কথার অর্থ কি? যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে আঘাত করবে না। হিন্দুরা মন্দিরে যাবেন, ভগবানকে ডাকবেন, মুসলমানরা মসজিদে যাবেন, আল্লাহকে ডাকবেন, শিখরা গুরুদ্বারায় যাবেন, তারা তার আরাধ্য দেবতাকে ডাকবেন। এটা সংবিধানের প্রথম পাতায় লেখা আছে। বিজেপি কি বলছে?
नरेंद्र मोदी ने की बोलছে जो नहीं बोलेगा राम को नाम उसको भेजो पाकिस्तान, जो बोलेगा इस्लाम को नाम उसको भी भेजो पाकिस्तान। রামের নাম না করলে পাকিস্তান চলে যেতে হবে। আমি রামের বিরোধী নয়, কিন্তু যে রামের নাম করবে সে দুর্গার নাম করতে পারবে না, সে কৃষ্ণের নাম করতে পারবে না, সে অন্য ভগবানের নাম করতে পারবে না। আমি কোন ভগবানকে আমার মা বাবা ঠাকুর দাদা আমার বাড়িতে আমার বৌদি পুজো করবে সেটা বিজেপি ঠিক করে দেবে? আজকে কি বলছেন ওনারা দেখলেন না, একটা মসজিদ ভেঙে দিল। মসজিদ ভেঙে দেওয়ার পরে সেই জায়গায় নরেন্দ্র মোদী বলছে मैं बोला ना जब मैं सत्ता में आने का बाद मैं मंदिर बनाऊंगा। কি করলেন? 24-এর নির্বাচনের আগে রাম মন্দির করলেন, রাম মন্দিরের উদ্বোধন করলেন। আমরা বলছি আমাদের দেশে আরো মন্দির হোক, আরো মসজিদ হোক, আরো গির্জা হোক, আরো গুরুদ্বারা হোক। আমাদের বিরোধিতা কোথায়? মসজিদ ভেঙে মন্দির না, মন্দির ভেঙে মসজিদ না। আমরা লাল ঝান্ডার কর্মীরা ওরা যখন স্লোগান দেয় এক ধাক্কা মার দো সারে মসজিদ তোড় দো, আমরা তখন বিরোধিতা করি। আবার যদি কেউ বলেন এক ধাক্কা মার দো সারে মন্দির তোড় দো, আমরা তখন বিরোধিতা করি। আমরা কি বলি? মসজিদ तोड़ के मंदिर नहीं, मंदिर तोड़ के मस्जिद नहीं, गिरजा तोड़ के गुरुद्वारा नहीं, गुरुद्वारा तोड़ के गिरजा नहीं। हम हमारा हिंदुस्तान में मंदिर मस्जिद गिरजा गुरुद्वारा एक साथ देखने चाहते हैं। ये हमारा हिंदुस्तान का परंपरा। আমাদের দেশে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা একসাথে থাকবে। আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা মাথা উঁচু করে এগিয়ে যাব। আমাদের দেশে সরকারের কাজ মন্দির তৈরি না। আমাদের দেশে কত প্রাচীন মন্দির আছে, আপনারা যান, আমিও যাই, আমরা যাই। আপনি যান না গুজরাটে গেলে সোমনাথের মন্দির, সোমনাথের মন্দির ওটা সরকার তৈরি করেনি। পুরীর জগন্নাথ মন্দির সরকার তৈরি করেনি। আমাদের দক্ষিণেশ্বরের কালী মন্দির, কালীঘাটের কালী মন্দির, তারাপীঠের তারা মায়ের মন্দির, এগুলো সরকার দরকার হয়নি। ভারতবর্ষের কোথাও মন্দির তৈরির জন্য সরকার লাগেনি, মসজিদ তৈরির জন্য সরকার লাগেনি, হযরতবাল মসজিদের জন্য, জামা মসজিদের জন্য সরকার লাগেনি। যারা যে ধর্মে বিশ্বাসী তারা সেই মন্দির বানায়, মসজিদ বানায়, গির্জা বানায়, গুরুদ্বারা বানায়। কেন? আমরা ভোট দিয়ে সরকার নির্বাচিত করি। সরকারের কাজ হচ্ছে গ্রামে গ্রামে রাস্তা তৈরি করবে, পানীয় জলের ব্যবস্থা করবে, কৃষি শিল্পের উন্নতি করবে। সরকারের কাজ হচ্ছে স্কুল তৈরি করবে, কলেজ তৈরি করবে, বিশ্ববিদ্যালয় তৈরি করবে। আমরা সরকার নির্বাচিত করি, আমাদের বেকার যুবদের দু হাতে একটা কাজের ব্যবস্থা করবে, স্বাস্থ্য ব্যবস্থা করবে, হাসপাতাল করবে। মন্দির মসজিদ তৈরি করা সরকারের কাজ না। নরেন্দ্র মোদী যেই না উত্তরপ্রদেশের ফৈজাবাদে রামের মন্দির বানালেন, আমাদের সেই আরেকজন আরএসএসের মানস কন্যা আছেন, বিজেপির মানস কন্যা আছেন, তিনি বললেন ওখানে যখন রাম মন্দির হচ্ছে আমি তাহলে একটা জগন্নাথ মন্দির দীঘায় বানিয়ে দিই। আরে দীঘা থেকে একটু দূরে 5 পা হাঁটলে ওড়িশা, আর সেই উড়িষ্যায় জগন্নাথের মন্দির। আমরা ছোটবেলা থেকে ঠাকুমার সঙ্গে, ঠাকুর দাদার সঙ্গে, মায়ের সঙ্গে, বাবার সঙ্গে জগন্নাথ মন্দির পুরীতে দেখতে গেছি, আমাদের কারো অসুবিধে হয়নি। আমার সামনে যারা দাঁড়িয়ে কথা শুনছেন আপনাদের কারো অসুবিধে হয়েছে? পুরীর জগন্নাথ মন্দির দেখতে অসুবিধে হয়েছে? তাহলে কি দরকার ছিল? দীঘাতে জগন্নাথ মন্দির না করে এমসের মতো একটা হাসপাতাল তৈরি করতে পারতেন, একটা ইউনিভার্সিটি তৈরি করতে পারবেন, যে টাকা ওই মন্দিরটা তৈরি করতে। আরে দীঘা যায় লোকে ঝাউবন দেখার জন্য, দীঘা যায় লোকে সমুদ্র দেখার জন্য, দীঘা যায় লোকে ওখানকার বালিয়াড়ি দেখার জন্য। দীঘাতে মন্দিরের কোনো প্রয়োজন ছিল না। নরেন্দ্র মোদী যেহেতু রাম মন্দির করেছে, ওই আরএসএস এর মোহন ভাগবতের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জগন্নাথ মন্দির বানিয়ে দিলেন। আর আমাদের রাজ্যের লোকেরা এই হুমগড় থেকে, এই গোয়ালতোড় থেকে, এই গড়বেতা থেকে, এই মেদিনীপুর থেকে, এই নারায়ণগড় থেকে, এই বেলদা থেকে, উড়িষ্যা থেকে ঝাঁকে ঝাঁকে লোক চলে যাচ্ছে কটকে চিকিৎসা করতে, উড়িষ্যায় ভুবনেশ্বরে চিকিৎসা করতে চলে যাচ্ছে, তামিলনাড়ুতে চলে যাচ্ছে, ভেলোরে চলে যাচ্ছে। কেন? এই রাজ্যের গোটা চিকিৎসা ব্যবস্থাটা মমতা ব্যানার্জির জমানায় ভেঙে গেছে, গোটা রাজ্যটা ধ্বংসের দিকে এগিয়ে গেছে। দেখতে পাচ্ছেন না? পশ্চিমবাংলায় আমরা বামফ্রন্ট 34 বছর সরকার চালিয়েছিলাম। আমরা যোদ্ধার জমিদারের জমি কেড়ে নিয়েছি, ভূমিহীনদের মধ্যে বন্টন করেছি। গ্রামে গ্রামে ক্ষুদ্র সেচের ব্যবস্থা করে বছরে 3 বার ফসল। এখন আপনারা কেউ আলু করছেন, সবজি করছেন, একই জমিতে ধান হচ্ছে, সবজি হচ্ছে, আলু হচ্ছে। বছরে 3 বার ফসলের ব্যবস্থা করেছিলাম। আমরা পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করেছিলাম। গ্রামে গ্রামে একটা রাইটার্স বিল্ডিং হবে জ্যোতিবাবু বলেছিলেন। সেই রাইটার্স বিল্ডিং এর মুখ্যমন্ত্রী হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধান।
আর সেখানে আমাদের মায়েরা বোনেরা তারা পঞ্চায়েত হলো, তফসিল জাতি উপজাতির জন্য আমরা আসন সংরক্ষণ করলাম, আমাদের মা বোনদের জন্য আসন সংরক্ষণ হলো। তখন এই তৃণমূলী নেত্রী বিরোধিতা করেছিলেন মহিলারা যাতে পঞ্চায়েত না হয়, তার জন্য অজিত পাঁজার সঙ্গে বাংলায় বামফ্রন্ট থাকাকালীন। বলুন আপনি এই হুমগড়ের বাজারের অবস্থাটা ৭৭ সালের আগে কেমন ছিল? যারা আমার বাবার বয়সী আছেন, কাকুর বয়সী আছেন, আপনারা আপনার বাড়ির ছেলে মেয়েদের বলুন কটা চায়ের দোকান ছিল, কটা পাকা বাড়ি ছিল, কোথায় সকালবেলা একবার চা হতো, বিকেলে একবার চা হতো, বিকেল বেলা কোথায় একটা বাঁশের ঝুড়ি পেতে শাল পাতা রেখে তার উপরে একটু পাকোড়া, একটা চপ, কয়েকটা চপ তৈরি কথা হতো। আমার খুব গর্বে বুক ফুলে যাচ্ছে। বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরে তারা গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিলেন। বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাড়িতে বাড়িতে চলে গেল। আমরা 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়ার ব্যবস্থা করলাম, 5 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় বইয়ের ব্যবস্থা করলাম। তফসিল জাতি উপজাতি বাড়ির ছেলে মেয়েরা যত দূর খুশি পড়বে তাদের ব্যবস্থা করা হবে। কৃষির উন্নয়নের সাথে সাথে শিল্পের উন্নয়ন হলো। গোটা রাজ্যে একটা শিল্পের পরিবেশ হলো, আমাদের ছেলে মেয়েরা কাজ পেতে শুরু করলো। গোটা রাজ্যটা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আপনাদের মনে পড়বে আমরা এসএসসি চালু করলাম, আমরা টেট চালু করলাম। ওই টেটের মাধ্যমে প্রাইমারিতে গ্রামগঞ্জের কে বিজেপি করেন, কে তৃণমূল করেন, কে কংগ্রেস করেন, কেউ বামপন্থী সংগঠন করেন, সিপিএম কৃষক সভা করেন, দেখার প্রয়োজন নেই। গ্রামে গ্রামে খুঁজে দেখুন, গ্রামে গ্রামে খুঁজে দেখুন কতজন চাকরি পেয়েছে বামফ্রন্টের জমানায়। প্রাইমারিতে এসএসসির মাধ্যমে কতজন চাকরি পেয়েছে? কারো বাড়িতে কংগ্রেস, কেউ তৃণমূল কংগ্রেস, কেউ বিজেপি করেন, তাদের বাড়ির ছেলে মেয়েরা, ছেলের বউরা তারা হাই স্কুলে চাকরি পেয়েছে। আর আজকে কি দেখছেন? 11-র পরে কোন নিয়োগ নেই, চাকরি বিক্রি হচ্ছে কোটি কোটি টাকা। গ্রামগঞ্জের ছেলে মেয়েদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকায় নিয়ে চাকরি বিক্রি করা হচ্ছে। আমি কয়েকদিন আগে এখানে কিয়ামাচা ট্রেনে আসছি, আমি আর আমার বন্ধু সৌগত, আমরা যখন ট্রেনে আসছি দেখি এক ঝাঁক মাস্টার মশাই বসে আছেন, তারাও গর্বে যাতে নামবেন। আমরা রোডে নেমে গেলাম, কিয়ামাচা যাওয়ার জন্য নেমে গেলাম। মাস্টার মশাইদের সঙ্গে আলাপ হলো, আমরা কি করি জানতে চাইলো। উনারা বললেন আমরা শিক্ষক। আলাপচারিতায় যখন উনারা বললেন আমরা শিক্ষক, আমি বিশ্বাস করুন আমি উনাদের জিজ্ঞেস করিনি যে কবে চাকরি পেয়েছেন। আমি বললাম আপনারা কি করেন? ওরা বললো আমরা হাই স্কুলে শিক্ষকতা করি, তবে 11 সালের আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি। 11 সালের আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার? আমি তো জানতে চাইনি। কেন বললেন? 11 সালের আগে যতজন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে তারা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, আর 11-র পরে যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাই স্কুলে পেলেন, প্রাইমারিতে পেলেন, তাদের রাতের ঘুম ছুটে গেছে। কেন এমনটা হচ্ছে? এরকম দেখেছেন 34 বছর ধরে একটা সরকার, 34টা বছর ধরে আমরা বামপন্থীরা সরকার চালিয়েছি। শিল্প হয়েছে, কলকারখানা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, কোলাঘাট হয়েছে, বক্রেশ্বর হয়েছে, হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স কারখানা হয়েছে, সল্লেকে আইটি হাব হয়েছে। আমরা গোটা রাজ্যের গ্রাম গঞ্জ শহর শিল্প কলকারখানা আমরা যখন তৈরি করছি, মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের শিল্পের এবং বেকার যুবদের সবচেয়ে বড় শত্রুটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে কারখানায় হলে, নন্দীগ্রামে পেট্রোকেমিক্যালস হলে লাখ লাখ ছেলে মেয়ের কাজ হতো। শুধু একটা গাড়ি কারখানা, সানন্দে গিয়ে দেখবেন যে গাড়ি, এখন 7টা গাড়ির কারখানা হয়েছে গুজরাটের সানন্দে। বাজার হয়েছে, দোকান হয়েছে, বিরাট বড় নানা রকমের কর্মসংস্থানের জায়গা খুলে গেছে। 7টা গাড়ি কোম্পানি গাড়ি বানাচ্ছে। 7টা গাড়ি কোম্পানি মানে জানেন তো অন্তত 3 শতাধিক কারখানা। এটা অনেকে জানেন। একটা গাড়ি কারখানায় সবকিছু হয় না। একটা কারখানায় টায়ার তৈরি করে, একটা কারখানায় টিউব হয়, একটা কারখানায় রিম হয়, একটা কারখানায় স্টিয়ারিংটা হয়, একটা কারখানায় সিট হয়, একটা কারখানায় গাড়ির বাল্ব, একটা কারখানায় গাড়ির হেডলাইট। এইরকম করে একটা গাড়ি কারখানার সমস্ত যন্ত্রপাতিগুলো তৈরি করতে গেলে অন্তত 40টা অনুসারী কারখানা দরকার হয়। আজকে সেখানকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে, তাড়িয়ে দিলেন। আজকে জিন্দাল পালিয়ে গেল তৃণমূলের জ্বালায়। কি হতো জিন্দাল? এই হুমগড়ে গোয়ালতোড়ে একটা ছেলে বেকার থাকতো না। এশিয়ার বৃহত্তম ইস্পাত প্রকল্পের শিলান্যাস করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রামবিলাস পাসওয়ান এসে বুদ্ধদেব ভট্টাচার্যকে সেদিন খুন করার জন্য এই তৃণমূল এবং মাওবাদী তারা একত্রিত হয়ে ষড়যন্ত্র করেছিল।
ল্যান্ডমাইন ব্লাস্ট করেছিল আপনারা জানেন। অল্পের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন বেঁচে গিয়েছিলেন। আজকে জিন্দাল হলে বুদ্ধদেব ভট্টাচার্যের কি হতো না হতো কথা না। আমাদের মেদিনীপুর জুড়ে, ঝাড়গ্রাম জুড়ে, বাঁকুড়া জুড়ে, পুরুলিয়া জুড়ে, পূর্ব মেদিনীপুর জুড়ে আজকে সমস্ত বেকার ছেলে মেয়েরা চাকরি পেত, সে চাকরি করতে দেওয়া হলো না। মমতা ব্যানার্জির ভাইরা তাড়িয়ে দিল। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? গোটা রাজ্য জুড়ে কৃষকরা আত্মহত্যা করছে, শ্রমিকদের কাজ চলে যাচ্ছে, বেকার যুবরা আজকে হতাশা। আপনি যদি খড়গপুর স্টেশনে যান, আপনারা অনেকে যান, আমি দেখি যতগুলো ট্রেন দক্ষিণ ভারতে যাচ্ছে, যতগুলো ট্রেন দিল্লি যাচ্ছে, যতগুলো ট্রেন মুম্বাইয়ের দিকে যাচ্ছেন, দেখবেন ট্রেনগুলোই বাদুর ঝোলা হয়ে যারা চলে যাচ্ছে। আমাদের যুব সমাজ, আমাদের যৌবন চলে যাচ্ছে। যে কোনো একটা কাজ মুম্বাইতে গেলে পাবে, যে কোনো একটা কাজ দিল্লিতে গেলে পাবে, যে কোনো একটা কাজ তামিলনাড়ুতে গেলে পাবে, যে কোনো একটা কাজ কেরালাতে গেলে পাবে। তাদের যৌবনটা নিয়ে চলে যাচ্ছে। জীবনের যন্ত্রণা, বৃদ্ধ বাবা মা বউ ছোট সন্তানকে ছেড়ে আজকে চলে যেতে হচ্ছে। মমতা ব্যানার্জি উত্তর দেবে না। গোটা রাজ্যটা এখন দাঁড়িয়ে গেছে দুর্নীতির আখড়া। পঞ্চায়েতে চুরি হচ্ছে, পঞ্চায়েত সমিতিতে চুরি হচ্ছে, একটা জলের লাইন তৈরি করতে গিয়ে চুরি হচ্ছে। দেখলেন না? কোনোদিন কেউ দেখেছেন? আমাদের দেশের রাজনীতিতে আমার অনেক অভিজ্ঞতা নেই, তবুও বলতে পারি, আপনারা এখানে যারা প্রবীণ মানুষেরা আছেন, আপনারা একটা বুকে হাত দিয়ে বলুন তো, নির্বাচনের সময় বা রাজনৈতিক ময়দানে কি নিয়ে আলোচনা হতো? চাকরি নিয়ে আলোচনা হতো জিনিসপত্রের দাম নিয়ে, আলোচনা হতো গ্রামের রাস্তাঘাট তৈরি নিয়ে। কোনদিন রাজনৈতিক নেতাদের বক্তব্য রাখতে হয়েছে গরু চুরি নিয়ে? আজকে তৃণমূলের প্রথম সারির নেতারা গরু চুরি করে বাংলাদেশে গরু পাচার করছে। বাংলাদেশে আমার প্রচুর বন্ধু আছে। অনুব্রত মণ্ডল যখন জেলে থাকে, বাংলাদেশে আমি গিয়েছি, সেখানে বন্ধুদের সঙ্গে যখন যাচ্ছি, ঈদ কাছে, ঈদ এসে গেছে, তখন আমি তাদের বললাম, ভাই সাহেব আগে ঈদ হয়, পয়লা ঈদ কা মোবারক হো। তখন জালাল বলে আমার এক বন্ধু ঢাকাতে বাড়ি, সে আমাকে বলছে, দাদা ভাই তুমি এইরকম করে কি করে ব্যঙ্গ করছো? আমি কি ব্যঙ্গ? ঈদটা ভালো কাটুক এই কথা বললাম। বলে কি করে ভালো করে ঈদ কাটবে? ঈদ আর কাটার তো কোনো জায়গা নেই গোটা বাংলাদেশে। আর দাদা ঈদ ভালো হচ্ছে না। বলে কেন? বলে গরু বাদ দিয়া কি ঈদ হয়? গরু বাদ দিয়া ঈদ হয়? আমি হ্যাঁ, গরু নিয়ে ঈদ করবে কি আছে? আরে দাদা গরুর দাম 3 গুণ বাইরে গেছে। তোমরা যে লোকটা গরু পাঠাইতো তাকে জেলে ভইরা রেখে দিছো, তো কি করে ঈদ ভালো হইব? তুমি কইছো ঈদ মুবারক বলে দিলে হইল নাকি? বলি তার তো বুঝতে পারলাম না। বলছে ওই যে অনুব্রত মণ্ডল লোকটা, ও তো গরু পাঠাইতো বাংলাদেশে, ঈদ ভালো করে হইতো, এখন সে জেলে আছে, গরুর দাম বেড়ে গেছে। বলুন, তৃণমূলের একটা জেলা সভাপতি তিনি জেলে আছেন, এখন ছাড়া পেয়ে গেছেন। আবার ভাবুন, এত বড় একটা চোর, মাগুর মাছের ব্যবসা করতো। যারা তৃণমূল করেন আপনাদের ভাবতে ইচ্ছে করে না, একটা মাগুর মাছের ব্যবসায়ী 18টা চাল কলের মালিক, আর সেই চাল কলগুলোর ভিতরে বিদেশি গাড়ি 30টা পাওয়া যাচ্ছে। কি করে পাচ্ছে? তার ব্যাংকে 19 কোটি টাকা। মাগুর মাছের ব্যবসা করা কোনো অন্যায় না, কিন্তু একটা মাগুর মাছের ব্যবসায়ী তৃণমূলের জেলা সভাপতি হওয়ার পরে 18টা চাল কলের মালিক হয়ে গেল, রাইস মিলের মালিক হয়ে গেল, ব্যাংক থেকে তার 30 কোটি টাকা পাওয়া গেল, গাড়ি পাওয়া গেল। কি করে হয়? আজকে তৃণমূলের বুথ সভাপতি পর্যন্ত, বুথ সভাপতি হওয়ার দিন তার যদি টালির ঘর থাকে, তাহলে দেখবেন ম্যাজিকের মতো তার বাড়ি আকাশের দিকে উঠে যাচ্ছে। টালির ঘর উধাও, টালির ঘরে আর দেখতে পাবেন না। কি করে হয় জানতে ইচ্ছে করে না? এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। গোটা রাজ্য জুড়ে শুধু লুট, সরকারি টাকা। এই যে 100 দিনের কাজ আমার বন্ধু বলেছিল, আমরা চালু করেছিলাম 100 দিনের কাজ, কেন বন্ধ? তৃণমূল নেতাদের জিজ্ঞেস করুন, 100 দিনের কাজটা আমরা বামপন্থীরা সোনিয়া গান্ধী, মনমোহন সিং এর কাছে দাবি করেছিলাম। আমরা সেদিনই বলেছিলাম 200 দিনকে কাজ করনা হোগা। তখন সোনিয়া গান্ধী বলেছিলাম, আমি দিল্লিতে থাকতাম, আমি জানি। বলছে নেই भैया, पहले तो 100 दिन का काम करने दीजिए, बाद में हम 200 दिन का काम करूंगा। তো ভাগ্যিস সেদিন 200 দিন চালু হয়নি। 100 দিনেরই এত টাকা খেয়ে নিল, যার জন্য 3 বছর কাজ বন্ধ। আরে কাজ বন্ধ যদি 100 দিনের টাকা তৃণমূল চুরি করে থাকে, তাহলে বিজেপি কি করছো তোমরা? চোরেদের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নেবে না। নারদা সারদা কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হয়ে গেছে। জানেন সারদা কেস কোন জায়গায় আছে? এখন সারদার চার্জশিট এখনো পর্যন্ত জমা পড়েনি। এর কি হচ্ছে? সারদার চার্জশিট জমা পড়েনি, নারদার তদন্ত এখনো চলছে। আসলে না,
এটা তো জানেন 2024 সালে নরেন্দ্র মোদীর দুটো হাঁটু অচল হয়ে গেছে। নরেন্দ্র মোদী এখন পায়ে ভর দিয়ে হাঁটতে পারছেন না, জানেন তো নাকি আপনারা? নরেন্দ্র মোদীর হাঁটু দুটো অচল হয়ে গেছে, নরেন্দ্র মোদী হাঁটতে পারছেন না। নরেন্দ্র মোদী এখন বগলে ক্যাচ নিয়ে হাঁটছেন, বগলে ক্যাচ নিয়ে হাঁটছেন। কেন তৃণমূলের অত চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি? কারণ নরেন্দ্র মোদীর সরকারটা ক্র্যাচের উপরে দাঁড়িয়ে আছে। একটা ক্র্যাচ হচ্ছে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী, আরেকটা হচ্ছে অন্ধ্রের নেতা চন্দ্রবাবু নাইডু। এই দুটো ক্র্যাচের একটা যদি এদিক ওদিক হয়ে যায় না, তাহলে সরকারটা হুড়মুড় করে পড়ে যাবে। আর সরকার যাতে না পড়ে যায় তার জন্য মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপির চুক্তি হয়েছে। তোমরা চুরি করো, ডাকাতি করো, যত কেস হোক না কেন, তোমরা নিরাপদে থাকো, সিবিআই কোনো ব্যবস্থা নেবে না। তাই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, চোর ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে। আর মমতা ব্যানার্জি কি বলছে? মোদিজি 3 দিন পরে, পঞ্চমীর পরের দিন খবর কাগজে দেখতে পাবেন মমতা কলকাতা থেকে কুর্তা, পাঞ্জাবি আর কলকাতার কেসি দাসের রসগোল্লা সন্দেশ পাঠালো নরেন্দ্র মোদীর কাছে। প্রতি বছর দেখেন না, পঞ্চমীর দিন নরেন্দ্র মোদীর বাসভবনে চলে যাচ্ছে, পাঞ্জাবি যাচ্ছে 1 লাখ টাকার উপরে পাঞ্জাবিটার দাম। একটা পাঞ্জাবি মমতা যেটা পাঠায় 1 লাখ টাকার উপরে দাম। তার সঙ্গে মিষ্টি যায়, তার সঙ্গে রসগোল্লা যায়। রসগোল্লা যায় কেন? ওই পাঞ্জাবি কুর্তার মধ্যে চুক্তিটা আছে, তুমি যত পারো চুরি করো, তোমার বিরুদ্ধে সিবিআই, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ইডি, এরা কেউ কোনো ব্যবস্থা নেবে না। তাই এত চুরি নাটিয়ে করছে তৃণমূল নেতারা। চুরি করার পরে মাথা উঁচু করে ঘুরছে। আপনারা দেখলেন সারদা কেলেঙ্কারি, নারদাতে আপনারা দেখেছেন না? ওই তৃণমূল বিজেপির নেতারা, এখন যিনি বিজেপির বিরোধী দল নেতা, আর তৃণমূলের নেতারা বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে, কেউ তোয়ালায় জড়িয়ে, কেউ খবর কাগজে জড়িয়ে টাকা নিচ্ছে, আপনারা দেখছেন না? তাহলে এই এত চুরি করার পরেও সেই ভিডিওতে আপনারা দেখেছেন, আমিও দেখেছি, তৃণমূলের নেতারা ওরা টাকা নিচ্ছে, বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে, তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করা গেল না। তাই স্বাভাবিকভাবে আপনাকে ভাবতে হবে, দল তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে। ওই দুটো পতাকা না এক জায়গায় আঁকা হয়েছে, পদ্মফুল যেখানে আঁকা হয়েছে নাগপুরে। মাত্র আপনার আমার চোখে জলের ঝাপটা মানে আই ওয়াশ করার জন্য বলা হচ্ছে কেমন লড়াই হচ্ছে টিভিতে। আসলে শুভেন্দু, মমতা মোদী, এদের মধ্যে কোনো লড়াই নেই। লড়াই শুধু অন্যদেরকে দুর্বল করে দাও। আমরা নাকি লড়াই মানুষকে ঠকানোর জন্য এই সমস্ত কিছু টেলিভিশন চ্যানেলগুলো করছে। আপনাদেরকে তৈরি হতে হবে, আপনাদেরকে তৈরি থাকতে হবে। যারা এখনো বিজেপি তৃণমূলের মিছিলে যাচ্ছেন, আপনি যাবেন। তৃণমূলের মিছিলে গেলে, আমরা যখন মিছিল করলাম আমার ভালো লাগলো। আমাদের বন্ধুরা বলছে, তাপসদা, শুভদীপ বলছে, সুকুমার বলছে, প্রসেনজিৎ বলছে, তাপসদা অনেক দিন পরে এই গ্রামের ভেতর দিয়ে মিছিল করছি। গ্রামের বউরা দৌড়ে এসে আমাদের মিছিলের ছবি তুলছে, ভিডিও করছে। আবার কেউ কেউ আড়াল থেকে বলছে, এবার একটু বেশি বেশি করে আপনারা আসুন। আমরা হ্যাঁ, আমরা আসবো। আমাদের মানুষের কাছে আসতে মাথা নত হয় না। মেদিনীপুরে গত পরশুদিন তৃণমূলের একটা মিছিল হয়েছিল। আপনারা যেমন আমাদের বিচিত্রা চা দোকানে ওই মোবাইল স্টলে দাঁড়িয়ে আছেন, পাশের চায়ের দোকানে দাঁড়িয়ে আছেন, আমি ওই চায়ের দোকানটায় দাঁড়িয়ে আছি। এমন সময় তৃণমূলের মিছিল যাচ্ছে, ওই দোকানের ভেতর থেকে আলোচনা হচ্ছে, দেখ 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 চোরগুলো আবার বেরিয়েছে। আমরা লাল ঝান্ডা নিয়ে যখন মিছিল করছি, তখন লোকে ছবি তুলতে আসছে। কেউ ওই দোকানের জারের ভেতর থেকে লজেন্স কিনে এনে আমাদের হাতে ধরিয়ে দিয়ে যাচ্ছে। আর তৃণমূল মিছিলে বেরোলে দেখ 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 চোরগুলো আবার বেরিয়েছে। আপনি কোন মিছিলটায় হাঁটবেন? আমার মিছিলে হাঁটতে হবে না। যেদিন আপনার অন্তর চাইবে, আপনার হৃদয় চাইবে, সেদিন আপনি মনে করবেন এদের বিরুদ্ধে লড়াই করবার জন্য লাল ঝান্ডার মিছিলে আসবেন। আমরা জোর করব না, কিন্তু শুধু একটা অনুরোধ করব, দয়া করে আপনি তৃণমূলের মিছিলে যাবেন না। আপনি তৃণমূলের মিছিল থেকে ফেরার পরে আপনার মেয়েটা ক্লাস 12-এর ছাত্রী, আপনার ছেলে কলেজের 1ম বর্ষের ছাত্র। আপনি রাতের বেলা মিছিল করে ঘেমে নিয়ে চলে গেলেন। আমরা যেমন ঘামছি, এখন একটা গরম আছে। আপনি রাতের বেলা খেতে বসছেন, আপনার বউ খাবার টেবিলে আপনাকে মাছ দিচ্ছে, ছেলেদের মাছ দিচ্ছে, মেয়েকে মান্য রাখছে না। তখন আপনার আদরের ছোটকে বুথে বুথে প্রচার করেছি অঞ্চল জুড়ে। বিকালে বেলা একটা মিছিল ছিল, পথসেবা করেছি জানিস।
যখন আপনি গর্ব করে বলছেন আমি তৃণমূলের জন্য বুথে প্রচার করেছি, বাজারে মিছিল করেছি, তারপরে পথসভা করেছি, আপনার ছেলে পাশ থেকে বলবে বাবা বাবা তুমি এখনো চোরেদের মিছিলে হাঁটছো, আপনার বউ মাছের চাকাটা আপনাকে দিতে যাচ্ছিল, দেওয়া বন্ধ করে দেবে, আপনি চোরেদের মিছিলে হেঁটে ঘর গেছেন। এই জামাই ষষ্ঠী, এদিকে জামাই ষষ্ঠী হয়, এদিকে জামাই ষষ্ঠী হয়, হয় জামাই ষষ্ঠী হয়তো। এই জামাই ষষ্ঠীতে আমি সার্ভে করে দেখেছি জানেন, বেশিরভাগ তৃণমূল নেতা শ্বশুর বাড়ি যায়নি। কেন যায়নি? কেন যায়নি? এতদিন তো শ্বশুর বাড়ি ঢুকতো, মিষ্টির প্যাকেট, ফল মূল, জামা কাপড়, শাশুড়ির জন্য নতুন শাড়ি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। এবারে খবর নিয়ে দেখলাম বেশিরভাগ তৃণমূল নেতা শ্বশুর বাড়িতে যায়নি। কেন যায়নি? আসলে শ্বশুর বাড়িতে ঢুকতে গেলেই ডানে বাঁয়ে লোকে বলবে দেখ 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 চোর জামাই এলো বাড়িতে, চোর জামাই এলো বাড়িতে। যায়নি। আমার কথা যদি মিথ্যে হয় আপনি ডানে বাঁয়ে খোঁজ নিয়ে দেখুন, আপনার পাড়ায় তৃণমূল যে জামাইগুলো তৃণমূল কংগ্রেস করে তারা এবারে জামাই ষষ্ঠীতে আসেনি। কারণ একের পর এক নেতা যখন জেলে যাচ্ছে, আপনারা দেখছেন তৃণমূল নেতারা চুরির দায়ে জেলে যাচ্ছে, তাই জামাইরা শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে। এরকম পরিস্থিতি। এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে ঠিক করতে হবে, আপনার গ্রাম, আপনার সন্তান, 3টে প্রজন্মকে মমতা ব্যানার্জি শেষ করে দিল। আপনি প্রতিবাদ করবেন না? মিছিলে গিয়ে লড়াই করে প্রতিবাদ করতে হবে না? যেদিন মঞ্চায় আসবে অন্তত আপনার কাছে এই যে আঙুলটা না অনেক শক্তিশালী, এই আঙুলটা আপনি যখন দাবাবেন তখন ওরা এসে বলবে আপনার ভোট হয়ে গেছে, আপনি চলে যান। আপনাকে চোখে চোখ রেখে বলতে হবে আমার ভোট আমি দেব। আপনার ভোট আপনি দেন। সবাই যদি ভোট দেওয়ার সুযোগ পায় না, তাসের ঘরের মতো তৃণমূলটা চলে যাবে। তার জন্য আমাদের গ্রামগঞ্জের উন্নতি, কৃষকের স্বার্থ, শ্রমিকের স্বার্থ, সবচেয়ে বড় কথা আমাদের এখনকার প্রজন্ম, তরুণ প্রজন্ম মাস্টার ডিগ্রি করছে, পিএইচডি করছে, অনার্স গ্রাজুয়েট হচ্ছে, তারা বিএড করছে, তারপরে তাদের সামনে একটা ইন্টারভিউ দেওয়ার সুযোগ নেই। আপনাকে তৈরি হতে হবে। যদি দেশ থেকে বিজেপিকে না তাড়াতে পারেন দেশের সর্বনাশ, আর এই রাজ্যে তৃণমূলকে যদি তাড়াতে না পারেন তাহলে গোটা রাজ্যটার সর্বনাশ হয়ে যাবে, শেষ করে দেবে এরা রাজ্য। দেখলেন না গোটা কলকাতায় এরকম ছবি কোনোদিন দেখেছেন? কাল ওই 1-1.5 ঘন্টার বৃষ্টিতে 10টা মানুষ কলকাতার উপরে মারা গেল। 10টা মানুষ। আর 10টা মানুষ যখন মারা গেছে, এইমাত্র একটা ভিডিও পেলাম, উত্তর 24 পরগনার একজন বন্ধু দিল, তৃণমূলের মন্ত্রীরা পুজো উদ্বোধনে নাচছে, উদম নাচ নাচছে, আর মানুষ জলে সেখানে মৃতদেহগুলো ভাসছে, মৃতদেহগুলো ভাসছে, পুজোর উদ্বোধন করছে। করুন পুজোর উদ্বোধন, আপত্তি নেই, মানুষের পাশে আগে থাকতে হবে। ওই তৃণমূল নেতাদের সঙ্গে যখন টেলিভিশনে কোনো ডিবেট হয় না, মাঝে মাঝে আমি বসি। এইরকম একদিন দেখি তৃণমূলের একজন মন্ত্রী আমার সঙ্গে এবিপি আনন্দে ডিবেটে এসছেন, বিতর্কে এসছেন, অনুষ্ঠান শেষ, সঞ্চালক বলছেন এবার সবাইকে 30 সেকেন্ড করে টাইম দেব। আমি এবারে অনুষ্ঠান আমাকে শেষ করতে হবে, কথা বাড়াতে পারবো না। ওরা আগে আগে সব বলে নিল, কংগ্রেস বলে নিল, বিশেষজ্ঞ বলে নিল, বিজেপি বলে নিল। এবারে তৃণমূলের মন্ত্রী মাননীয় ভট্টাচার্য বলে একজন আছেন, তিনি আমার দিকে আঙুল দেখে বলছেন এই যে তাপস বাবুরা আছেন, ইনারা 34 বছরে কিছুই করেননি, যা করছে আমাদের দিদি করছে, যা করার আমরাই করছি। এবারে যখন আমাকে বলতে দিল, আমি বললাম হ্যাঁ উনি ঠিকই বলেছেন, আমার 30 সেকেন্ড সময় লাগবে না। উনি ঠিকই বলেছেন, 34 বছরে আমরা কিছু করি আর না করি, চুরির দায়ে কোনো একজন নেতা মন্ত্রীকে জেলে তো যেতে হয়নি। 34 বছরে কোনো একজন নেতা মন্ত্রীকে চুরির দায়ে জেলে যেতে হয়নি। আর তৃণমূল ক্ষমতায় এসছে যে বছর 2011, সে বছরের ডিসেম্বর মাসে প্রথম মদন গেল, সুদীপ গেল, একের পর এক প্যারেড শুরু হয়ে গেল। পশ্চিমবাংলার জেলগুলোর সামনে হাউসফুল বোর্ড ঝুলতে শুরু করলো। আমরা যখন কলেজে পড়তাম, সিনেমা হলে গেলে দেখতাম হাউসফুল বোর্ড ঝুলছে। আর তৃণমূলের জমানায় আপনি দমদমে যান, আলিপুরে যান, মেদিনীপুর সেন্ট্রাল জেলে যান, বহরমপুর সেন্ট্রাল জেলে যান, দেখবেন জেলখানাগুলোর সামনে হাউসফুল বোর্ড ঝুলছে। অর্থাৎ তৃণমূল নেতারা জেলটা ভরাট করে দিয়েছেন, তাই ভুবনেশ্বর পাঠাতে হচ্ছে, কখনো কখনো তিহার জেলে পাঠাতে হচ্ছে। মমতা ব্যানার্জি হুগলিতে একটা প্রশাসনিক সভায় উনি সিদ্ধান্ত নিলেন কি, যে আমি নতুন 7টা জেলা বানাবো।
যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া হয়েছে, বললো 7টা জেলা, বাঁকুড়াকে ভেঙে দেবো, উত্তর 24 পরগনাকে ভেঙে দেবো, মুর্শিদাবাদকে ভেঙে দেবো। সেই দিন এরকম একটা ডিবেট ছিল বিতর্ক সভায়। আমি তৃণমূল নেতাদের বললাম, তোমাদের দিদি আজ বড্ড ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এই আপনারা দিদির ভালো দেখতে পারেন না, কি ভুল সিদ্ধান্ত নিয়েছে। আজকে হুগলির সভা থেকে কত প্রকল্প ঘোষণা করছে মমতা ব্যানার্জি, আপনারা সহ্য করতে পারেন না। আমি বললাম, আরে ভাই তোমার স্বার্থে বলছি, দিদি আজকে সিদ্ধান্ত নিয়েছেন 7টা নতুন জেলা বানাবেন। উত্তর 24 পরগনাকে ভেঙে 3টা করবেন, বাঁকুড়াকে ভেঙে 2টো করবেন, বর্ধমানকে আরো ভাঙবেন, বীরভূমকে ভাঙবেন, মুর্শিদাবাদে ভাঙবেন। আমুলাম এখন জেলা ভাঙার সময় নয়, নতুন জেলা না করে তোমাদের দিদিকে বলো জেল বানাতে। জেল বানালে সুবিধে এটাই, তোমাদেরকে যে এখন ভুবনেশ্বর যেতে হচ্ছে, তিহার জেলে যেতে হচ্ছে, অন্তত পশ্চিম বাংলার জেলে থাকতে পারবে, ঘরের লোক গিয়ে দেখা করতে পারবে। এই তো একটা সরকার। তাই এর বিরুদ্ধে লড়াই, আমরা কৃষক সভা লড়াই করছি, শ্রমিক সংগঠন লড়াই করছি, এই লড়াই চলতে থাকবে। আপনাদের কাছে শুধু আবেদন জানাবো, এই বাজারে শুভবুদ্ধি সম্পন্ন যে মানুষেরা আছেন বিভিন্ন গ্রাম থেকে, আপনাদের উপরে যে আক্রমণ, যে সংকট, আপনার ছেলে মেয়ের যে ভবিষ্যৎটাকে মোদী মমতা অন্ধকার করে দিচ্ছে, তার বিরুদ্ধে একটু প্রতিবাদ করুন। শুধু আমরা চেঁচালে হবে না, আমরা মিছিল করলে হবে না, আপনাকে প্রতিবাদের হাতটা শক্ত করতে হবে। আর তা যদি না মেনে নেন, তাহলে এই বাংলাটা ধ্বংস হয়ে যাবে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কোনো লড়ছে না, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে না, লড়ছি আমরা বামপন্থীরাই লড়াই করছি। এবং এই লড়াইটায় মনে রাখবেন, বিজেপি এ রাজ্যে বেশি দিন থাকবে না। দেখছেন ধীরে 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 কেমন ক্ষয় হয়ে যাচ্ছে। আর তৃণমূলের ভবিষ্যৎটা, তৃণমূলের ঠিকানাটা জেলখানা। তৃণমূলও বেশি দিন থাকবে না, ভবিষ্যৎটা আমাদের, ভবিষ্যৎ লাল ঝান্ডার। আমরা আগামী দিনে মানুষের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য আমরা যাব। সেই জন্য আপনাদের কাছে আবেদন জানাবো, আপনারা আসুন, প্রতিবাদে সামিল হন। দৃঢ় বিশ্বাস, আমাদের বাংলার মানুষ, রামমোহনের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলার মানুষ প্রতিবাদে সামিল হবেন। এই সেই প্রতিবাদের মধ্য দিয়ে ধ্বংসের হাত থেকে বাংলাকে বাঁচা